হ্যালো, চলো চলে এলাম আবার একটা টপিক নিয়ে। কালকে তো সবাই জানো ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে ফার্স্ট টি-20 হবে ইডেন গার্ডেন্সে, কলকাতায়। তো কলকাতা ইডেন গার্ডেন্সের ম্যাচ মানে ইন্ডিয়ার ম্যাচ মানে একটা বড় উৎসব। কারণ ইডেন গার্ডেন্সে যা স্মৃতি আছে ইন্ডিয়ান টিমের, সেই স্মৃতিকে ধরে রাখা বা সেই স্মৃতিটাকে মনে পড়লেই কেমন গায়ে ওই কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, আবার একটা ম্যাচ টি-20 ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। দুজনই প্রতিপক্ষ ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। দুজনেরই ব্যাটিং লাইন আপ বিশাল স্ট্রং ব্যাটিং লাইন আপ। দুজনই ব্যাটিংয়ের দিক থেকে যদি দেখা হয় সবাই অলমোস্ট ফর্মে আছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার টিম একটু এগিয়ে আছে, কারণ বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এরা দুজন যেভাবে বোলিং করেছে আমাদের এর বিরুদ্ধে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সাউথ আফ্রিকায় গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার টিম একটু ফ্রন্ট ফুটে আছে। কিন্তু বড় কোশ্চেন হলো যে ইডেন গার্ডেন্সে স্পিনিং মাঠ হবে না স্পিনিং অ্যান্ড পেসার মিলিয়ে দুজনই ভালো ফায়দা পাবে, এরকম একটা যে কি হতে পারে। তো পিচ রিপোর্ট যেটা বলছে কলকাতার মাটি, সেইখানে একটু স্পিনিং তো কাজ করবেই। সেই দিকে লক্ষ্য রেখে ইন্ডিয়া একটু স্পিন অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা টি-20, যে কেউ যেদিন যে কোনো দিন ভালো খেলে দিতে পারে। একজন ব্যাটসম্যান ভালো খেলে দিলেই রান দাঁড়িয়ে যাবে, একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে। এটার জন্য টি-20 খেলার জন্য শুধু বিগ হিটিংয়ে যে অ্যাকচুয়াল ফর্ম এটাও নয়, কিন্তু এরকমও নয় যে রান না করলে টি-20তে টিকে থাকা যায়, রান করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান স্কোয়াড তো সবাই দেখেছে ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ঘোষণা হয়েছে। আমি এবার আসি প্লেইং ইলেভেন কি হওয়া উচিত। আমার মতে যেটা হওয়া উচিত ইংল্যান্ডের সঙ্গে ফার্স্ট টি-20তে প্লেইং ইলেভেন, কারণ সাউথ আফ্রিকার সঙ্গে যখন প্লেইং ইলেভেন ছিল সেখানে ওপেনিংয়ে সঞ্জু স্যামসং আর অভিষেক শর্মা খেলেছিল। সেইটাকে ইন্ডিয়ার টিম চেঞ্জ করবে না, মনে হয় চেঞ্জ করবে না, করা উচিত নয়। ফার্স্ট ডাউনে আমাদের তিলক বর্মা ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে চান্স পাওয়ার পরে পরপর দুটো সেঞ্চুরি করেছে, দারুণ খেলেছে। মানে এক কথায় মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো শট খেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিলক বর্মাকে আমি 3 নম্বরেই রাখলাম। 4 নম্বর তো ক্যাপ্টেন, আমাদের 360 ডিগ্রি, হ্যাঁ, অল ফর্মে, মানে চারিদিকে শট মারতে পারে। কি যে শট মারে নিজেই অর্ধেক সময় বুঝতে হয়তো পারে না যে কি শট মেরে দিলাম ভাই। হ্যাঁ, প্রতিপক্ষ বুঝতে পারে না ভাই বল ফেলবো কোথায়। এইরকম প্লেয়ার তো একজন আছেই ইন্ডিয়ার। তো যাই হোক, 4 নম্বরে 5 নম্বরে আমরা নিয়ে আসছি হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে যে ফর্মে আছে ব্যাটিং বোলিং দুদিক থেকে ইন্ডিয়া টিমের ক্ষেত্রে ও ও হলো একটা ভ্যালুয়েবল প্লেয়ার। মানে ওর যা ভ্যালু, ও মানে হিসেবের বাইরে, মানে হিসেব করাই যাবে না, মানে ধরে রাখতে হবে ওকে। আমরা সবাই টিমের জন্য 100% দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ফাস্ট বোলিং অলরাউন্ডারের একটা কন্ট্রিবিউশন যে কোনো টিমের ক্ষেত্রে বিশাল উপযোগী। যাই হোক, আরেকজন ফাস্ট বোলিং অলরাউন্ডার আছে, কিন্তু বলটা অতটাও ভালো নয়, কিন্তু ব্যাটিংটা দারুণ, সেটা হলো নীতিশ রেড্ডি। বর্ডার গাভাস্কার ট্রফিতে দারুণ খেলেছে। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে যখন টি-20 হয়েছিল সেই টি-20তেও দারুণ খেলেছে। তো ধরে নিলাম 6 নম্বরে আমাদের থাকছে নীতিশ রেড্ডি। 7 নম্বরে আমাদের রিঙ্কু ভাই, কিচ্ছু বলা যাবে না। লোয়ার অর্ডারে বিগ হিটিং, মানে বড় বড় ছয় মারার জন্য যে একদম মানে ইন্ডিয়া টিমের নিচের তলায়, মানে নিচু তলায় নেমে বড় বড় ছয় মারা বা ম্যাচ বের করানো 1 নম্বর প্লেয়ার রিঙ্কু সিং। তারপরে আমি যেহেতু মনে করছি কলকাতার পিচ একটু স্পিন ফ্রেন্ডলি হবে, অক্ষয় প্যাটেলকে আমরা নিলাম। অক্ষয় প্যাটেল ব্যাটিং বোলিং দুটোই তোমাকে দেবে, কারণ অক্ষয় প্যাটেল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যে অবদান রেখেছে, আমরা সবাই হয়তো মনে রেখেছি টি-20 ওয়ার্ল্ড কাপে সেই ক্যাচটার কথা যেটা সূর্যকুমার যাদব বাউন্ডারি রোপের কাছে ধরেছিল। কিন্তু অক্ষয় প্যাটেল যখনই ইন্ডিয়ার টিম টাফ সিচুয়েশনে পড়েছে, তখনই ইন্ডিয়ার টিমকে তুলে দাঁড় করিয়েছে অক্ষয় প্যাটেল।
তো অক্ষয় প্যাটেল তো অবশ্যই থাকছে। এরপরে আসছি আমি মোহাম্মদ শামি, ইন্ডিয়ার টিমে ব্যাক করছে। চোটের জন্য 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে অনেক দিন, 23 ওয়ার্ল্ড কাপের পর থেকে অনেক দিনই ও এতে ছিল, চোট পেয়ে টিমের বাইরে ছিল। এখন নিজেকে ফিট করেছে। তো আমাদের মোহাম্মদ শামি, তারপর বরুণ চক্রবর্তী এখন যা বল করছে বা সাউথ আফ্রিকার বিরুদ্ধে গিয়ে যে বোলিংটা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বরুণ চক্রবর্তী এখন দারুণ বোলিং ধরে নেওয়া যেতেই পারে। আর তার সঙ্গে থাকছে আমাদের অর্শদীপ সিং। অর্শদীপ সিং হলো টি-20 ফরম্যাটের বামহাতি বোলার যত আছে, আমার মনে হয় ইন্ডিয়ার যত বামহাতি বোলার আছে টি-20 মানে শর্ট ফরম্যাটে, টি-20 বা ওয়ানডেতে, সেখানে এর ধারে কাছে কেউ নেই, অর্শদীপের ধারে কাছে কেউ নেই। বুমরা তো লেভেল আলাদা, বুমরা তো বোলারদের মধ্যে পড়েই না, ও তো মানে বোলারদের উপরে চলে গেছে, মানে ওর ধারে কাছে কেউ নেই। বুমরাকে নিয়ে আলোচনা করাই উচিত নয়, কিন্তু অর্শদীপ সিং বোলারদের মধ্যে পড়ে, ওকে নিয়ে আলোচনা করো। এই হলো প্রবাবেল 11 হলো ইন্ডিয়ার টিমের। যদি ইন্ডিয়ার টিম চায় যে না আমি আর একটু স্পিনার নিয়ে, আর একটু বেশি স্পিনার নিয়ে খেলতে চাই, সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে নিতেও পারে, তবে আমার মনে হয় না নেওয়ার দরকার পড়ে, কারণ হাত ঘোরাতে আরও 2-3 জন আছে যারা পারে। তারা ইন্ডিয়ার টিমকে ম্যাচ বের করেও নিয়ে এসছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20তে, সেটা দেখা গেছে। যেরকম আমি তোমাকে বলছি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, অভিষেক শর্মা ভুলে গেলে তো হবে না। অভিষেক শর্মা অ্যাকচুয়ালি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খেলেছিল স্পিনিং অলরাউন্ডার হিসাবে, মানে বোলিং অলরাউন্ডার হিসাবে। সে এখন ওপেনিংয়ে চলে আসছে, মানে যেরকম বীরেন্দ্র সহবাগ যেরকম খেলেছিল। যাই হোক, এই হলো ইন্ডিয়ার টিমের প্লেইং 11। আমরা আশা করছি যে ফার্স্ট টি-20তে ইন্ডিয়া অবশ্যই জিতবে বা ভালো পারফরমেন্স করবে। ইন্ডিয়াকে মানে 5টা টি-20র মধ্যে একটা টি-20 এদিক সেদিক হতে পারে, তবে ফার্স্ট টি-20টা না হওয়াটা দরকার। ফার্স্ট টি-20তে অবশ্যই ইন্ডিয়া জিতবে, এইটুকু কনফিডেন্স রাখলাম। এই হলো আমার প্লেইং 11। তোমাদের কি মনে হয় এই প্লেইং 11-এর থেকে কাকে ছাঁট করে কাকে নিয়ে আসা উচিত বা কাকে খেলানো উচিত, সেটা কমেন্টে তোমরা বলতে পারো। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে আবার। খেলা কালকেই আছে রাত্রিবেলা ইডেন গার্ডেন্সে, আমরা সবাই মিলে দেখব। অবশ্যই ইন্ডিয়া জিতবে, এইটুকু আশা রাখছি। ওকে, বাই। ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও আবার নতুন নতুন ভিডিওর জন্য।